বন্ধুরা, আজ আবার মেনপাত ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। মেনপাতে আজ আমাদের দ্বিতীয় দিন। খুব ভোরবেলায় উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। ভোরবেলাটা যে এত সুন্দর হতে পারে তা শহরে থাকতে থাকতে ভুলতেই বসেছিলাম। মেডিটেশনের জন্য এটা কিন্তু একটা আদর্শ সময়। এইরকম অপূর্ব সুন্দর জায়গায় শেষ কবে এসেছি তার মনে পড়ে না। মেনপাত হলো একটি আন্ডাররেটেড হিল স্টেশন। এই পাহাড়ি এলাকাটি এখনো কিন্তু সেভাবে কমার্শিয়ালাইজড হয়ে যায়নি। এখানে পর্যটকদের আগমন তুলনামূলকভাবে অনেকটা কম। বিশাল তিব্বতী জনসংখ্যা এবং তাদের সংস্কৃতি ও বিভিন্ন ঐতিহ্যের সঙ্গম এই গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তবে মেনপাতের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে কিন্তু এর জলপ্রপাত এবং সবুজ বনানীর মধ্যে। ব্রেকফাস্ট সেরে এদিন আমরা লোকাল সাইট সিইং করতে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে গেলাম উল্টাপানি দেখতে। এই মেনপাত জায়গাটাকে যত দেখছি তত এর প্রেমে পড়ে যাচ্ছি। ঈশ্বরের কি অসাধারণ সৃষ্টি, কি অপূর্ব এখানকার ল্যান্ডস্কেপ। ভিসারপানি গ্রামের মধ্যে রয়েছে এই উল্টাপানি। উল্টাপানি নামের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে এই জলধারার বৈশিষ্ট্য। এই জলপ্রপাত দেখতে ভিড় করেন কিন্তু বহু পর্যটক। এটি এখানকার একটি আকর্ষণীয় ঘটনা, যেখানে জল নিচের দিকে না গিয়ে উপরের দিকে প্রবাহিত হয়, যা মাধ্যাকর্ষণ শক্তির নিয়মের বিরুদ্ধে। আমি নিচের দিক থেকে একটা কাগজের নৌকো জলে ছেড়ে দিলাম। নৌকোটা সুন্দর নিচ থেকে ভেসে ওপরে উঠে গেল। আমরা ফিজিক্সে সাইফন অ্যাকশন সম্পর্কে পড়েছিলাম। যখন একটি উঁচু স্থান থেকে জল নিচু স্থানের দিকে প্রবাহিত হয়, তখন একটি নলের মাধ্যমে জল বিপরীত দিকেও প্রবাহিত হতে পারে। এই প্রক্রিয়াটি মাধ্যাকর্ষণ এবং বায়ুমণ্ডলীয় চাপের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটে। উচ্চতার কারণে জলধারা মাধ্যাকর্ষণের প্রভাবে নিচের দিকে নামতে চায়, আবার একই সাথে বায়ুমণ্ডলীয় চাপের কারণে অন্য প্রান্ত থেকে এই জলধারা উপরের দিকে উঠে আসে। উল্টাপানির ক্ষেত্রে ভূমির গঠন এবং জলের প্রবাহ এমনভাবে হয়েছে যে মনে হয় জল মাধ্যাকর্ষণের বিপরীতে প্রবাহিত হয়েছে। অনেকেই মনে করেন এটি আসলে একটি অপটিক্যাল ইলিউশন বা চাক্ষুষ বিভ্রম। এই জলধারার স্রোত বর্ষাকালে বেড়ে যায় বলে আমার মনে হয় এই সময় এটি আরও ভালোভাবে বোঝা যায়। তবে কারণ যাই হোক না কেন, উল্টাপানিকে কিন্তু বেশ অলৌকিক বলে মনে হয়। মেনপাত কিন্তু এক অদ্ভুত জায়গা, যেখানে সর্বত্রই কোনো না কোনো বিস্ময় ছড়িয়ে রয়েছে। উল্টাপানির পাশেই রয়েছে আরেকটি অত্যাশ্চর্য জায়গা, ম্যাগনেটিক হিল। লে শহরের কাছে ম্যাগনেটিক হিল আছে বলে শুনেছিলাম, যেখানে গাড়ি চালানো ছাড়াই ওপরে উঠে যায়। ছত্তিশগড়েও এইরকম একটা ম্যাগনেটিক হিল আছে শুনে বেশ মজা লাগলো। আমাদের গাড়িটা কিন্তু যথেষ্ট বড় ছিল এবং পুরো ভর্তি ছিল। ড্রাইভার গাড়িটা থামিয়ে গিয়ার নিউট্রালে সেট করে ব্রেক ছেড়ে দিল। গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে পেছনের দিকে চলতে শুরু করলো, তাও বেশ ভালো রকম গতিতে। এই ম্যাগনেটিক হিলকেও কিন্তু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায়। শূন্যবিন্দুতে গাড়িটি প্রথমে থামানো হয় এবং গাড়িটি তারপরে পেছনের দিকে চলতে শুরু করে। কিছুটা রাস্তায় সামান্য ঢালু থাকে। ব্রেক ছেড়ে দেওয়ার সাথে সাথে গাড়িটি প্রথমে নিচের দিকে চলে যায় এবং গতি বাড়ায়, তারপরে বাকি দূরত্বটি ওপরে উঠে যায়। এই ঢালু পথটা কিন্তু চোখে দেখে স্পষ্ট বোঝা যায় না। এটি অপটিক্যাল ইলিউশনের আরেকটি দুর্দান্ত এক্সাম্পল। ম্যাগনেটিক হিল দেখে আমরা চলে গেলাম ঠিনঠিনি পাথর দেখতে। এখান থেকে যার দূরত্ব প্রায় 32 কিলোমিটার। আমাদের যেতে 50 মিনিট মতো সময় লেগেছিল। আজ বোধহয় আমাদের শুধু অবাক হবার দিন। ঠিনঠিনি পাথর ছত্তিশগড়ের একটা বিশেষ দ্রষ্টব্য। এই গ্রামটিকেও অনেকে থিনথিনি গ্রাম নামে ডাকেন। এই পাথরটি তার বিশেষ বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। পাথরটির বিভিন্ন জায়গায় আঘাত করলে ধাতুর মতো শব্দ হয়।
পাথরটি প্রায় 200 কুইন্টাল ওজনের সিলিন্ড্রিক্যাল শেপের একটি শিলা। পাথরটির যে কোনো জায়গায় কঠিন বস্তু দিয়ে আঘাত করলে নানা রকম ধাতব শব্দের প্রতিধ্বনি শোনা যায়। অনেকে বলেন যে পাথরের ভেতরটা বোধহয় ফাঁপা এবং এর ভেতরে প্রচুর পরিমাণে মেটালিক মিনারেলস রয়েছে, তাই বিভিন্ন ধরনের শব্দ শোনা যায়, যে কারণে এটি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। ওখানকার স্থানীয় একজন বাসিন্দা আমাদের পুরো ব্যাপারটা খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। ये मठ के घर का आवाज है ना, यहाँ सुनो पीतल का आवाज है, पित्तल का आवाज है ना। यहाँ सुना रहा हूँ कांसा थाली का आवाज। एक के पत्थर है लेकिन कई प्रकार का आवाज है इसमें। मैं यही रहता हूँ, यहाँ का साफ सफाई मैं करता हूँ, लेकिन फिर भी हाथ फैलाता हूँ। एक ही पाथर কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়াজ আর মেটালিকই সাউন্ড। স্থানীয় গ্রামবাসীরা বিশ্বাস করেন যে ভগবান রাম তার নির্বাসনের সময় এই এলাকাটি পরিদর্শন করেছিলেন এবং কিছু ঐশ্বরিক চিহ্ন এখানে রেখে গিয়েছিলেন। প্রত্নতাত্ত্বিকবিদদের কাছে এই পাথরের উৎপত্তি এবং রহস্য সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে, তবে প্রকৃত ব্যাখ্যা কিন্তু এখনো অধরা। কিছু গবেষক অনুমান করেন যে পাথরটি আকাশ থেকে পড়া একটি উল্কাপিণ্ডের টুকরো হতে পারে, তবে এর আসল উৎপত্তি এবং এর শব্দবিজ্ঞানের পেছনে যে বিজ্ঞান রয়েছে তা আজও রহস্য রয়ে গিয়েছে। এই ঠিনঠিনি পাথর দেখে আমরা চলে গিয়েছিলাম ঘাগি ওয়াটারফলসে। ওখান থেকে প্রায় 16 কিলোমিটারের মতো রাস্তা। এই ঘাগি জলপ্রপাত যাবার পথে একটা দুর্দান্ত ল্যান্ডস্কেপ দেখে আমরা সকলে গাড়ি থেকে নেমে পড়লাম। কি অসাধারণ এই ল্যান্ডস্কেপ, যা ভাষায় বর্ণনা করতে পারবো না। একটা চোখ জুড়োনো 360 ডিগ্রি ভিউ এখান থেকে পাওয়া যায়। আমরা খানিকক্ষণ এই সৌন্দর্য উপভোগ করার পরে ঘাগি ফলসের উদ্দেশ্যে রওনা করলাম। তবে ওখানে যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ। মেন রোড থেকে নেমে লাল মাটির এবড়ো খেবড়ো রাস্তা ধরে অনেকটা পথ যেতে হয়, তবে পৌঁছতে পারলে কিন্তু মনটা জুড়িয়ে যায়। এই ঘাগি জলপ্রপাত ছত্তিশগড়ের একটি বিশেষ আকর্ষণীয় স্পট। এটি গোদাবরী নদীর একটি উপনদী ইন্দ্রাবতী নদীর তীরে অবস্থিত। এই জলপ্রপাতটি একেবারে সবুজে ঘেরা। প্রায় 60 ফুট উঁচু থেকে এটি নিচে এসে পড়েছে। এর জল ধাপে ধাপে নিচে এসে নেমেছে। এর গর্জন কিন্তু বেশ ভালো। অনেকেই এখানে স্নান করছেন। কেউ আবার মাছ ধরার জন্য ছিপ ফেলেছে। শুনলাম এই জলপ্রপাতের আশেপাশের এলাকা হরিণ, বন্য শুয়োর, বাঁদর এবং পাখি সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল। যাওয়ার পথে রাস্তার দুপাশে অজস্র শাল আর সেগুনের বন রয়েছে। ঘাগি ওয়াটার ফলস থেকে ফিরে এসে আমরা লাঞ্চ সেরে নিলাম।
ঠিক হলো লাঞ্চের পরে ঘন্টাখানেক রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ব। এবার আমরা আরো দুটো স্পট দেখব, একটা ফিশ পয়েন্ট, অপরটি পারপাতিয়া সানসেট পয়েন্ট। এই পারপাতিয়া সানসেট পয়েন্ট মেনপাতের সবচেয়ে বিখ্যাত সানসেট পয়েন্ট। আমরা প্রথমে গেলাম ফিশ পয়েন্টে। এখান থেকে এই ফিশ পয়েন্টের দূরত্ব 17 কিলোমিটার। ছত্তিশগড়ের অম্বিকাপুরে রয়েছে এই ফিশ পয়েন্ট। অনেকে একে মাচালি পয়েন্টও বলে থাকেন। সিঁড়ির দুপাশে নামতে নামতে পাশের জঙ্গল থেকে ঝিঝি পোকা আর অন্যান্য পোকার আওয়াজ শোনা গেল। এত নির্জন জায়গা বলেই এটা সম্ভব হলো। আমাদের কলকাতা শহরে কিন্তু এভাবে ঝিঝির ডাক আজকাল শোনাই যায় না। এই ফিশ পয়েন্টে একটা খুব সুন্দর জলপ্রপাত রয়েছে। এই জায়গাটির একটা প্রধান আকর্ষণ হলো এখানকার ঝর্ণার জলে খুব সুন্দর ছোট ছোট রঙিন মাছ দেখতে পাওয়া যায়। এই জায়গাটিতে জলপ্রপাত ছাড়াও এখানে পাহাড়, সবুজ অরণ্যের মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা এখনো পর্যন্ত মেনপাতের যে কটা জলপ্রপাত দেখেছি প্রত্যেকটারই জল কিন্তু বেশ খোলা, কিন্তু এই ফিশ পয়েন্টের জল খুব স্বচ্ছ, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। অনেকেই জলে নেমে পড়েছেন, খুব আনন্দ করছেন, ছবি তুলছেন। আমরাও বেশ অনেকগুলো ছবি তুলে নিলাম। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম পারপাতিয়া সানসেট পয়েন্টে। ফিশ পয়েন্ট থেকে এই সানসেট পয়েন্টের দূরত্ব প্রায় 19 কিলোমিটার। আমাদের যেতে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লেগেছিল। এই পারপাতিয়া সানসেট পয়েন্ট সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত। এখানে সবুজ উপত্যকার ওপরে অস্তগামী সূর্যের আলো এসে পড়লে সেই জায়গাটা একটা অপূর্ব সুন্দর দেখতে লাগে। সূর্যাস্ত দেখে এবার আমাদের হোটেলে ফিরে আসার পালা। সেদিন ছিল রাখি পূর্ণিমা। আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। এই রকম চাঁদ আর জ্যোৎস্না আমরা কিন্তু শহরে দেখতেই পাই না। এটা সবটাই সম্ভব হয়েছে এতটা দূষণমুক্ত জায়গা বলে। আজ মেনপাত ভ্রমণের আমাদের তৃতীয় এবং শেষ দিন। আজ সকালে আমরা দুটো জায়গায় যাব, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ। 1950 সালে চীন তিব্বতে সৈন্য পাঠায়। তিব্বতীরা অনিচ্ছা সত্ত্বেও সেদিন নিজেদের সার্বভৌমত্ব ত্যাগ করে। পরে 1959 সালে চীন যখন তিব্বতে ভূমি সংস্কারের কাজ শুরু করে তখন সেখানে প্রবল উত্তেজনা শুরু হয়। মাও সেতুংয়ের সঙ্গে দলাই লামার আলোচনা ব্যর্থ হয়। মাও তিব্বতকে চীনের সঙ্গে একত্রিত করে দিতে দলাই লামাকে অনুরোধ করেন। উত্তরে দলাই লামা বলেন, আপনি রাজনৈতিক একতার কথা ভাবছেন আর আমি আধ্যাত্মিক একতার কথা ভাবছি। এরপর 1960 সালে চীন তিব্বতকে আক্রমণ করে এবং তিব্বতীদের ওপরে প্রবল অত্যাচার শুরু করে।
সেই সময় তিব্বতকে বাঁচাতে দলাই লামা লুকিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে প্রায় 5 দিন ধরে পায়ে হেঁটে ভারতে চলে আসেন। তার সাথে তার বহু অনুগামী সেই সময় ভারতে চলে আসেন। ভারত সরকার তাদের বিভিন্ন জায়গায় আশ্রয় দেন, তার মধ্যে মেনপাত উল্লেখযোগ্য। এখানে বেশ কয়েকটি ছোট বড় বৌদ্ধ মঠ রয়েছে, তার মধ্যে টাকপো মঠ হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এই মঠটি কিন্তু দেশের অন্যান্য মঠগুলো থেকে আকৃতি, গঠন এবং জাঁকজমকের দিক থেকে বেশ আলাদা। মঠে খুব বেশি একটা ভিড় নেই। এখানে আসলে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। আমাদের সাথে 2জন বৌদ্ধ ভিক্ষুর দেখা হলো। কি অমায়িক তাদের ব্যবহার! খুব নিচু স্বরে হাসি মুখে তারা আমাদের সঙ্গে কথা বললেন। মঠের ভেতরটা অন্যান্য বৌদ্ধ মঠের মতোই। এখানে বুদ্ধদেবের একটা বিরাট মূর্তি রয়েছে। দলাই লামার ছবিও এখানে রয়েছে। আমরা বেশ অনেকটা সময় কিন্তু এই মঠে কাটিয়েছিলাম। মঠ দেখে আমরা চলে যাব জলজলি পয়েন্টে। এটাই এবারের ভ্রমণের আমাদের শেষ গন্তব্য। এই জলজলি মেনপাত থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। জায়গাটা এক প্রকার এবড়ো খেবড়ো মাটি, যেখানে লাফালে মাটিও লাফ দিয়ে ওঠে। এর পাশে দাঁড়িয়ে থাকলে কিন্তু একটা ভাইব্রেশন ফিল করা যায়। অনেকে মনে করেন যে ভূপৃষ্ঠের নিচে মিথেন গ্যাসের উপস্থিতির কারণেই এই ব্যাপারটি ঘটে। এই প্রাকৃতিক ট্রাম্পোলিনে লাফিয়ে অনেকেই ব্যাপারটা উপভোগ করছেন। আজ আমাদের মেনপাত বেড়ানো শেষ হলো। এবার বাড়ি ফেরার পালা। এক অদ্ভুত ধরনের ভালো লাগা, বিস্ময় এবং সর্বোপরি অনেকটা অক্সিজেন নিয়ে বাড়ি ফিরছি। আবার হয়তো বেরিয়ে পড়ব অন্য কোথাও, অন্য কোনোখানে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।